যে ত্রুটি হয়েছে, সাফল্য হয়েছে, তুমি তো ছবি নিয়ে তুলতে ব্যস্ত ছিলে নিজে। ভারতবর্ষের এটা তুলে নিয়ে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, রাজ্যের নির্বাচনের তোমার ক্ষেত্রে জামাইয়ের ফোনের নেটওয়ার্ক প্রবলেম, আমি তাই ভিডিও করে পাঠাচ্ছিলাম এখান থেকে সব। গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে সেই অর্থনৈতিক সংকট কিভাবে তার থেকে আমরা মুক্ত হতে পারবো তার চর্চা হবে। প্রতিদিন শিক্ষিত বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই বেকারত্বের যন্ত্রণার অবসান হবে কিনা, আমার আপনার পরিবারের শিক্ষার সুযোগ পাওয়া, সেই বেকার যুবক যুবতী যারা হতাশার অন্ধকারে প্রতিদিন চলিয়ে যাচ্ছে, তাদেরকে সেই হতাশার অন্ধকার থেকে আমরা মুক্ত করতে পারবো কিনা, আমরা যারা অভিভাবক আমাদের চোখের সামনে দেখতে হয় শিক্ষার সুযোগ পাওয়ার পরেও 10টা বছর ধরে চাকরির থেকে তাকে বঞ্চিত থাকতে হয়েছে, কোনো সুযোগ নেই। হতাশার অন্ধকারে তলিয়ে যেতে যেতে ভুল পথে চলে যাচ্ছে আপনার আমার পরিবারের সন্তান। ঘুমের ট্যাবলেট খেয়ে রাতের বেলা ঘুমোতে যাচ্ছে, চোখের সামনে আমরা অভিভাবকরা দেখছি। দিশাই নয়, চর্চা হবে, তার চর্চা হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সব কথা এখানে আলোচনা হয়েছে। তা না করে নির্বাচনের রাজনৈতিক সংগ্রাম, এই তাৎপর্যটাকে মানুষের মন থেকে সরিয়ে দেওয়ার জন্য বললেন খেলা হবে। নির্বাচন, রাজ্য স্তরের বিধানসভা নির্বাচন, খেলা। দুটো দল, রাজ্যের শাসক দল, দিল্লির শাসক দল, তারা তাদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম, যাকে কেউ বলেন পেড মিডিয়া, তা দিয়ে তারা মানুষের মধ্যে এটাই গেঁথে দিতে চাইলেন নির্বাচনটা খেলা। খেলা নিয়ে গান বাজা হলো, খেলা নিয়ে ডিজে বাজিয়ে নাচের ব্যবস্থা হলো। আমরা অবাক বিষয়ে, যে বাংলার মানুষ সংস্কৃতি মনস্ক মানুষ, যে বাংলার মানুষের চেতনা নিয়ে আমরা গর্ব অনুভব করি, যে বাংলাকে নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ বলেন বাংলা আজকে যা ভাবে কালকে ভারতবর্ষ তা ভাবে। বাঙালি এতই অ্যাডভান্স, তাদের চেতনার মান এতই উন্নত, সেই বাংলায় নির্বাচনটাকে রাজ্য এবং দিল্লির শাসক দল খেলার জায়গায় নিয়ে যেতে চাইবে। খেলা শুরু হওয়ার আগেই কেউ কেউ বললেন খেলার ময়দান থেকে বেরিয়ে যাওয়ার জন্যে নাকি একটা নতুন ঘটনার অবতারণার প্রয়োজন হয়েছিল মানুষের সহানুভূতি পাওয়ার জন্য। অনেকদিন ধরে সেই সহানুভূতি পাওয়ার চেষ্টা চলেছে, দেখছেন। আচ্ছা, মেডিকেল সায়েন্সে কারো যদি পায়ে সত্যিকারের চোট লাগে, যদি ভেঙে যায় অথবা ফাট ধরে, তাহলে তার চিকিৎসা হয়, তার এক্সরে রিপোর্ট প্রকাশ হয়, সেটা সংবাদ মাধ্যমে চলে আসে। এতদিনের মধ্যে সংবাদ মাধ্যমে মেডিকেল সায়েন্সের কোনো রিপোর্ট দেখেছেন? কেউ দেখেন। আসলে কেউ কেউ বলছেন এটা তো মেডিকেল সায়েন্সের রিপোর্ট দেওয়ার মতন ঘটনা না, এটা পলিটিক্যাল সায়েন্স দিয়ে অ্যানালিসিস করে তার রিপোর্ট প্রকাশ করতে হবে। তা এখন যদি মেডিকেল সায়েন্সের রিপোর্ট প্রকাশ হয়, তাহলে তো সহানুভূতির ভোট পাওয়ার জন্য এ খেলা চলবে না, খেলা তো শেষ হয়ে গেছে। সেজন্য 2রা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই দিন পলিটিক্যাল সায়েন্সের সঠিক রিপোর্ট বাংলার মানুষ তারা প্রকাশ করবেন, বাংলায় কি হতে চলেছে। আর কি হতে চলেছে তার তো ইঙ্গিত আগেই পাওয়া যায়। আগের বক্তারা বলছিলেন না, 10 বছর পরে ঠেকায় পড়ে এখন সত্যি কথা প্রকাশ্যে আসছে। আর আমরা বামপন্থীরা, আমরা যখন বলেছিলাম গভীর ষড়যন্ত্র, বাংলার মাটি থেকে বামপন্থীদের সরকারকে উৎখাত করে দিয়ে বাম বিরোধী সমস্ত শক্তি একত্রিত হয়ে বাংলায় ক্ষমতা দখল করতে চান, তার জন্য 10 বছর আগে সেই চক্রান্তের ঠাস বুনুট তৈরি হয়েছিল। আপনারা 10 বছর আগের কথা, খুব বেশি দিন নয়, আপনারা মনে করুন সেদিনের কথা। আচ্ছা, ভারতবর্ষের কোন রাজ্যের রাজনীতিতে ক্ষমতা দখলের জন্য নির্বাচনের আগে AK-47 ঘাড়ে ঝুলিয়ে গামছায় মুখ ঢেকে সাংবাদিক সম্মেলন করে তথাকথিত মাওবাদী নেতা বিবৃতি দিয়েছেন? দেখেছেন কখনো? পশ্চিমবাংলায় দেখেছেন কিষেনজি, মাওবাদীদের নেতা। আদর্শগত মাওবাদী ছিলেন না, তিনি ছিলেন
পুঁজিপতিদের ভাড়াটিয়া মাওবাদী কি বলেছিলেন? 11 সালের নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বামপন্থী মুখ্যমন্ত্রীকে সরিয়ে রাজ্যের মাননীয়াকে ক্ষমতায় বসাবেন। ভুল বলছি না তো? যদি ভুল বলে থাকি শুধরে দেবেন। বলেছিলেন। ভারতবর্ষের কোন রাজ্যে এ ঘটনার কোন নজির নেই। ঠিক তার 10 বছর আগে 2001 সালে ক্ষমতা দখল করার জন্য এই পরিকল্পনাই বাস্তবায়িত করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা সাফল্য অর্জন করেনি। সেবারও রাজ্যের এই মাননীয়া 2001 নির্বাচনের আগে বলেছিলেন, হয় এবার নয় নেভার। বলেছিলেন না? 20 বছর হয়ে গেছে। মোদিকে বুকে পাঠিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটিকে রক্তাক্ত করে ক্ষমতা দখলের পটভূমি তৈরি করেছিলেন। জনযুদ্ধের সাথে আঘাত হয়েছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। রক্তাক্ত হয়েছিল কেশপুরের মাটি, গড়বেতার মাটি। অনেক স্লোগান তুলেছিলেন এই মাননীয়া। সেবারেও ব্যান্ডেজ বেঁধেছিলেন সহানুভূতি পাওয়ার জন্য। মনে করে দেখুন, পুরানো মনের পাতা উল্টালে। যেদিন নির্বাচন হলো সেদিনও সাংবাদিকদের সামনে ভিত্তি চিহ্ন দেখিয়ে বলেছিলেন, সরকার গড়ব আমরা, আজকে আর কোনো আপনাদের সঙ্গে কথা বলবো না, একেবারে মন্ত্রিসভার শপথ নেওয়ার পরে মহাকরণে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলন করব বলেছিলেন না? ভুল বলছি না তো? যদি ভুল বলে থাকি শুধরে দেবেন। আমি তো আপনাদের পরিবারের সন্তান, শুধরে দেব বলেছিলেন। কিন্তু না, স্বপ্ন পূরণ হয়নি। স্বপ্ন পূরণ হয়নি। বামপন্থীদের নেতৃত্বেই 2001 সরকার হয়েছিল। তারপরে যখন দিল্লির ইউপিএ সরকার বামপন্থীদের সমর্থনে তৈরি হলো, তখন সমস্ত বাম বিরোধী রাজনৈতিক শক্তি তারা প্রমাণ করলেন, বাংলার বামপন্থীদের শক্ত ঘাঁটি যদি ভেঙে চুরমার করে দেওয়া না যায়, তাহলে ভারতবর্ষে বামপন্থীদের যে বিকাশ, তার যে অগ্রগতি, তাকে রোধ করা যায়। বাংলাকে ভাঙতে হবে। আবার বড় পরিকল্পনা। ততদিনে জনযুদ্ধ এমসিসি মিলে মাওবাদী সংগঠন তৈরি হয়েছে। আমি আগের কথায় বিজেপি এসেছিলেন, আবার বিজেপির মন্ত্রিসভায় গেলেন, বিজেপিকে বাংলায় হাত ধরে ডেকে নিচ্ছে, এসব কথায় যাচ্ছিলেন। আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন গুজরাটের গণহত্যার দায়ে অভিযুক্ত, ভয়ঙ্কর সেই গণহত্যার ঘটনা শিউরে ওঠার মতো গোটা পৃথিবীর মানুষের কাছে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার নীতি ছিল না। তোমার নেক্সট প্রজন্ম লজ্জায় আমাদের মাথা নিচু করে দিয়েছিল। তোমাদের পরবর্তী প্রজন্ম রেডি। সংবিধানে যে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার নীতি নিয়ে নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, সেখানে এই ধরনের গণহত্যা, সেই গণহত্যার পরে ক্ষমতায় যখন এলে, তখন গোটা ভারতবর্ষ থেকে একমাত্র এই রাজ্যের মাননীয়ায় ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রীকে। সভ্যতা ছিল, এই সভ্যতা এমনি হয়নি। গুজরাট দাঙ্গা। আজকে রাজ্যের মাননীয়াকে দিল্লির শাসক দল যারা পরিচালনা করেন, তার মূল চালিকা শক্তি হল RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের নেতৃত্বে বাংলায় বামপন্থীদের ক্ষমতা দুর্বল করার জন্য কংগ্রেস থেকে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। সব রকমের মদত সাহায্য জুগিয়েছিলেন RSS এর কর্তা ব্যক্তিরা। এই RSS এর কর্তা ব্যক্তিরাই বাংলার মাননীয়াকে নাগপুরে ডেকে নিয়ে গিয়ে সম্বর্ধিত করেছিলেন, মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন বাংলার এই মাননীয়াকে। কথাগুলো পুরানো, তবু স্মরণ করিয়ে দেওয়ার জন্য উল্লেখ করি। বাংলায় যদি বামপন্থীদের ক্ষমতা দুর্বল করতে হয়, তাহলে বড় ধরনের পরিকল্পনা চাই। বাংলায় ভূমি সংস্কারের সাফল্য, বাংলায় ক্ষমতা বিকেন্দ্রীকরণের নীতি, মানুষের প্রাপ্য মর্যাদা অধিকার
শিক্ষক থেকে কর্মচারী, ব্যবসায়ী থেকে মধ্যবিত্ত, যারা মাথা উঁচু করে এই সমাজে বাঁচার অধিকার পেয়েছিলেন, যে উন্নয়ন আগে চোখে দেখা যেত না প্রত্যক্ষ করতে পেরেছিলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে কি করে পৌরসভার হাতে ক্ষমতা দিয়ে উন্নয়ন করা যায়, কি করে পঞ্চায়েতের হাতে ক্ষমতা দিয়ে উন্নয়ন করা যায়, এই রাজ্যটা তার দৃষ্টান্ত হয়েছিল। আইন শৃঙ্খলা সমাজ বিরোধীদের নিয়ন্ত্রণে ছিল না, চেষ্টা হয়েছে, সমাজ বিরোধীরা মাথা তোলার চেষ্টা করেছে, সাম্প্রদায়িক শক্তি এই রাজ্যে মাথা তোলার চেষ্টা করেছে। তিনি যখন জ্যোতি বসু ছিলেন কিংবা তার পরের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বলেছিলেন, এই রাজ্যে সাম্প্রদায়িক শক্তি মাথা তোলার চেষ্টা করলে মাথা ভেঙে গুড়িয়ে দেবো, আমরা সেই মাথা গুড়িয়ে দেব। তার জন্য আমরা কখনো কোনো দুর্বলতার প্রকাশ দেখাবো না। হয়নি, যতদিন বামপন্থীরা ছিল এই রাজ্যে সাম্প্রদায়িক শক্তি মাথা তুলতে পারেনি, বিজেপি মাথা তুলতে পারেনি, আরএসএস তার শাখা প্রশাখা বাড়াতে পারেনি। ভাঙতে হবে। আর যে সাফল্যের উপরে ভিত্তি করে বামপন্থীরা ক্ষমতায় আসে 34 বছর ধরে, যদি পরবর্তী অধ্যায়ে প্রবেশ করে বামপন্থীদের সরকার, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, কেন স্লোগান তৈরি হয়েছিল, কেন সেই স্লোগানকে সামনে রেখে শিল্পায়নের প্রয়োজনীয়তা, সেসব কথা বহু আলোচিত বিষয়। যে আমাদের রাজ্যে শিক্ষার সম্প্রসারণের মধ্য দিয়ে সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও লেখাপড়া শেখার সুযোগ পেয়েছে, তারাও একটা চাকরি চায়। ক্ষেত মজুরের ছেলে গ্র্যাজুয়েট হওয়ার পরে সে আর ক্ষেত মজুরির কাজ করতে তার মন লাগে না, একটা চাকরির চেষ্টা লাগে। নিম্নবিত্ত পরিবারের ছেলে যে পেশায় ছিল তার বাবা কাকারা, লেখাপড়া শেখার পরে সে একটা চাকরি চায়। তাই গোটা দেশে কর্মসংস্থানের চরম সংকটের মধ্যে দাঁড়িয়ে এই বাংলায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই স্লোগান নির্দিষ্ট হয়েছিল। শুধু স্লোগান না, তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গোটা ভারতবর্ষকে চমকে দেওয়ার মতন এই রাজ্যের বামপন্থীদের সরকারের স্থিতিশীলতা, এই রাজ্যের প্রশাসনের স্বচ্ছতা, এই রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনেকটা স্বস্তিদায়ক অবস্থা। লগ্নির ক্ষেত্রে এই রাজ্যকে মনে করেছিলেন লগ্নিকারীরা উপযুক্ত, তাই তারা আসতে শুরু করেছিলেন। এই রাজ্যে 2006-এর পরে নন্দীগ্রামের কেমিক্যাল হাবের পরিকল্পনা, সে পরিকল্পনা অঙ্কুরেই বিনাশ করার চেষ্টা হলো। শালবনীতে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত নগরী গড়ে উঠবে, 38,000 কোটি টাকা বিনিয়োগ হবে, পরোক্ষ প্রত্যক্ষভাবে কয়েক লক্ষ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থান হবে। টাটার মোটর গাড়ি তৈরির কারখানা, এসব আলোচনায় এসেছে। আমাদের আইটি হাব স্বর্ণেখে, আমাদের রাজ্যে যেখানে যেটুকু সুযোগ আছে শিল্পায়নের, তার পরিকল্পনা, তার রূপায়নের প্রচেষ্টা শুরু হয়েছিল। প্রমাণ করলেন বাম বিরোধী শক্তির পরিকল্পনার যারা তৈরি করেন তারা, যে বামপন্থীদের সরকার যদি এই সাফল্যের জায়গায় পৌঁছায়, তাহলে অনেক 34 বছর আর বামপন্থীদের বাংলা সরকার থেকে নড়ানো যাবে না। গোটা ভারতবর্ষের দৃষ্টান্ত হবে বামপন্থীরা, ভারতবর্ষের নিয়ন্ত্রণ করার জায়গায় যাবে বামপন্থীরা। তাই সমস্ত তছনছ করে দাও। মাওবাদীদের ডেকে নিয়ে এসে নন্দীগ্রামের মাটি রক্তাক্ত হয়েছিল। প্রথম আক্রমণ হয়েছিল রাজ্য পুলিশের অফিসার সাধুচরণ চট্টোপাধ্যায়, তাকে নৃশংসভাবে পিটিয়ে হলদি নদীর জলে তার দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে, চটের বস্তার মধ্যে করে। রাস্তা কেটে দেওয়া, কালভার্ট ভেঙে দেওয়া, ব্রিজ ভেঙে দেওয়া, গাছ কেটে রাস্তায় ফেলে দিয়ে অবরোধ করা, মুক্তাঞ্চল তৈরি করা, যাতে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন পৌঁছাতে না পারে। আমরা বলেছিলাম এটা গভীর ষড়যন্ত্র, কিন্তু না, আমাদের কথার চেয়ে অনেক বেশি প্রচার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম, খবরের কাগজ, টেলিভিশনকে দিয়ে শুরু হয়েছিল।
যে আমরাই নাকি রক্ত ঝরাচ্ছি নন্দীগ্রামে। আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বললেন নন্দীগ্রামের মানুষ না চাইলে আমরা শিল্প করবো না, জমির অধিগ্রহণের কোনো প্রয়োজন নেই। তারপরেও জমি রক্ষা কমিটির আন্দোলন চালু থাকলো কোন মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য? বাংলার মানুষের মধ্যে বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচারকে চালিয়ে যাওয়ার জন্য, বামপন্থীদের কালিমা লিপ্ত করার জন্য। মনে করুন সেদিনের কথা, আমরা যখন এর প্রতিবাদ করেছিলাম আমাদের প্রতিবাদ মান্যতা পায়নি। রাজ্যের মাননীয়দের পরিকল্পনা তাদের ষড়যন্ত্রকে মান্যতা দেওয়ার জন্য কলকাতার রাজপথ ভরে গেছিল তথাকথিত পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীদের বড় বড় ছবি দেওয়া হোর্ডিংয়ে। শিল্পী থেকে সাহিত্যিক, কবি, সিনেমার অভিনেতা অভিনেত্রী কে ছিলেন না সেদিন সেই ছবিতে? সবাই ছিলেন। রাস্তায় নেমে মিছিল করেছিলেন তথাকথিত পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীরা, বাংলায় বামপন্থীদের সরকারের অবসান চাই বলে। আমরা যারা সোচ্চারে প্রতিবাদ করে বলেছিলাম এগুলো মিথ্যা, ষড়যন্ত্র, চক্রান্ত, বাংলার আজকের স্থিতাবস্থাকে নষ্ট করে দেওয়ার, শিল্পায়নের সম্ভাবনাকে নষ্ট করে দেওয়ার, আমার আপনার পরিবারের শিক্ষিত বেকার যুবক কাজের জন্য যে হতাশার অন্ধকারে চলে যাচ্ছে, তার হতাশা থেকে তাকে মুক্ত করার যে চেষ্টা, তাকে সম্মানচাল করে দেওয়ার। সেদিন আমাদের কথা সেভাবে মানুষের কাছে মান্যতা পায়নি। প্রচার মাধ্যমকে সেইভাবে ব্যবহার করেছিলেন সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তির জোট। মাওবাদীরা খুন করছে, প্রচার হচ্ছে। সিপিএমের লোকেরা শত শত শিশুর পা চিরে তালপাটির খালের জলে ভাসিয়ে দিয়েছে। মা বোনদের সম্পর্কেও কিছু শব্দ সেদিন চয়ন করে উচ্চারিত হয়েছিল, যে কথা উচ্চারণ করতে গেলে জীব আড়ষ্ট হয়ে যাওয়ার কথা, আমি উচ্চারণ করতে পারবো। বললেন এত রক্ত ঝরেছে হলদি নদীর জলের রং লাল হয়ে গেছে। আর আমরা যারা প্রতিবাদ করেছিলাম এই অন্যায়, রাজনীতিতে যে শব্দ কোনোদিন সংযোজন ছিল না, বামপন্থীদের কালিমালিপ্ত করার জন্য বলা হলো এগুলো বামপন্থী হারমাদদের তৈরি করা ঘটনা। হারমাদ শব্দ তার আগে রাজনীতিতে কোনোদিন সংযোজন ছিল না। আর আমার নামের সঙ্গে তো হারমাদ তকমাটাই লাগিয়ে দেওয়া হয়েছিল, সবাই জানে সে ঘটনা। আজকে ঠেকায় পড়ে 10 বছর পরে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মাননীয় বলছেন নন্দীগ্রামে সেদিন সিপিএম গুলি চালায়নি, গুলি চালিয়েছিল অধিকারী পরিবারে ঠিক করে দেয়া হয় চটি পড়া পুলিশের লোকেরা। উনি জানতেন যে অফিসাররা দায়িত্বে ছিল 10 বছরে তাদের কাউকে শাস্তি দেননি, তাদের প্রমোশন দিয়েছেন। আর আমি সুশান্ত ঘোষ সিপিআইএম এর একজন কর্মী, কোন নেতা নয়। আমি 2 বছর আগে বই লিখে সেই বইয়ে নির্দিষ্ট ভাবে নন্দীগ্রামে কোন ঘটনা ঘটেছিল, তার জন্য কারা দায়ী ছিল লিখে প্রকাশ করেছি। হাজার হাজার বই মানুষের কাছে পৌঁছেছে, এই সরকারের কাছেও পৌঁছেছে। হিম্মত হয়নি সরকারের আর একবার সুশান্ত ঘোষের বিরুদ্ধে মামলা করে তাকে জেলে ভরে দেওয়ার। জানেন যা লেখা আছে সত্যি কথা। কিছু উল্টে গেলে কেউ উঠে বেরিয়ে পড়বে, তাই আর হিম্মত হয়নি। শুধু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে উনি স্বীকার করলেন তাই না, যে নেতাদের গণহত্যার দায় সিপিআইএম এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। সিপিআইএম কে কালিমালিপ্ত করেছিলেন এই মাননীয় দল। যেদিন নন্দীগ্রামে উনি স্বীকার করলেন, তার 48 ঘন্টার মধ্যে সেই নেতার মাটিতে দাঁড়িয়ে ওনারই একদা বড় কমান্ডার সংসদীয় গণতন্ত্রের পথে ক্ষমতা আসার পরে বিরোধী শূন্য বাংলা গঠন করার জন্য সবচেয়ে বেশি আক্রমণ নামিয়ে দিয়েছিলেন বামপন্থীদের উপরে, গণতান্ত্রিক শক্তির উপরে। আমি সে কথায় আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নেতৃত্ব দিয়েছিলেন লাল ঝান্ডা মুছে দেওয়ার। নেত্রী বলতেন, তার কমান্ডাররা বলতেন লাল ঝান্ডা আর খুঁজে পাওয়া যাবে না বাংলায়। সেই নেতা উনি যেদিন বললেন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে, তার 48 ঘন্টার মধ্যে নেতার মাটিতে দাঁড়িয়ে কি বললেন? বললেন নেতাইয়ের গণহত্যায় সিপিএম গুলি চালায়নি, গুলি চালিয়েছিল ছত্রধর বাহাদুর লোকেরা। সত্য কখনো চিরকালের জন্য চেপে রাখা যায় না,
সত্যকে কখনো গলার ধরে মিথ্যা প্রতিপন্ন করা যায় না। আজ অথবা কাল অথবা পরশু সত্য প্রকাশ্যে আসবেই। বাংলার মানুষের কাছে সেই সত্য প্রকাশিত হয়েছে যারা এই চক্রান্ত ষড়যন্ত্র তৈরি করেছিলেন তাদের মুখ থেকেই। কিন্তু তারা কি একবারও ক্ষমা চেয়ে বলেছেন সেদিন আমরা ভুল বলেছিলাম? না। ক্ষমা চাইতে গেলে হিম্মত লাগে, ক্ষমা চাইতে গেলে ক্ষমা পাবো কিনা তার মূল্যায়ন লাগে। উনি জানেন বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই। ক্ষমা চাইলেও বাংলার মানুষ আর ক্ষমা ওনাকে করবেন না, ক্ষমা করতে রাজি না। তাই ভারতবর্ষের মানুষ দেখবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার হাতে পুলিশ দপ্তর, তিনি যে বিধানসভা কেন্দ্রের প্রার্থী, সেখানে একটা বুথের মধ্যে ঘন্টার পর ঘন্টা তাকে আটকে থাকতে হচ্ছে। আর সকাল থেকে বিকাল পর্যন্ত যে রাজ্যপালের সমালোচনা করতেন যিনি, সেই বুথের মধ্য থেকে রাজ্যপালকে ফোন করে বলতে হচ্ছে আমাকে বুথ থেকে নিরাপদে বের করার ব্যবস্থা করে দিন। নির্বাচন কমিশনকে বলতে হচ্ছে আমাকে নিরাপদে বের করার ব্যবস্থা করে দিন। সেদিনেই এই রাজ্যের নির্বাচন কি হবে তা নির্দিষ্ট হয়ে গেছে। কিন্তু ভয়ঙ্কর যে কাজটা উনি করলেন, নিজে এই রাজ্যের সাম্প্রদায়িক শক্তিকে পায়ের তলায় মাটি শক্ত করার যে কাজটা করে দিয়েছিলেন। আরএসএসের শাখা 10 বছর ধরে বেড়েছে। এই রাজ্যে বিজেপি পায়ের তলায় মাটি শক্ত করেছে। এই রাজ্যের গণতন্ত্রকে শেষ করে দেওয়ার যে চেষ্টা করেছিলেন দিল্লির শাসক দল, তারা এই রাজ্যের মাটি ধরার চেষ্টা করেছে, পরোক্ষভাবে সাহায্য করেছেন উনি। যখন ওনার আইপিএস, যখন সিবিআই ইডি তাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে বাঁচাতে হবে। সেই আইপিএস কে না বাঁচালে, তিনি যদি সব বলে দেন, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই সরকার তো একদিনও থাকবে না। তাই সবাই দেখেছেন দৌড়ে গেছেন রাজ্যের মাননীয় দিল্লিতে, প্রধানমন্ত্রীর সঙ্গে রফা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রফা করেছেন। সেই আইপিএস অ্যারেস্ট হয়নি, গ্রেপ্তার হয়নি। মানুষ এটা জানেন কিসের বোঝাপড়া। এবারে